দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আমাদের নিয়মিত আয়োজন রাজনীতি বিষয়ক আলোচনায় স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি সমসাময়িক রাজনৈতিক আলোচিত বিষয় নিয়ে। আজকে আমরা মূলত কথা বলতে চাই সংস্কার প্রক্রিয়া কতটা জনসম্পৃক্ত এই শিরোনামে, এবং আমরা জানি যে আজকে কিন্তু বিএনপির যে সমাবেশ সেখান থেকে কিন্তু তারেক রহমানের যে বক্তৃতা সেটি দর্শক আপনারা এরই মধ্যেই জেনে গেছেন। তিনি কিন্তু আজকে বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং সেখানে জনসম্পৃক্ততা কতটুকু সেই বিষয়ে সতর্ক থাকার কথা। এইসব বিষয় নিয়ে আমরা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ জানবো আজকের এই আলোচনায়। আমাদের সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন কবি হাসান হাফিজ, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আমাদের সঙ্গে রয়েছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব। দুজনকে স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ। আমরা শুরুতেই কবি হাসান হাফিজ আপনাকে দিয়ে শুরু করি। আমরা আজকের যে সংস্কার প্রক্রিয়া কতটা জনসম্পৃক্ত সেই শিরোনামে আমরা যদি আসি, সেখানে তারেক রহমানের আজকের যে বক্তৃতা সেখানে তিনি এক ধরনের নমনীয় উদারপন্থী একটি গণতান্ত্রিক বক্তৃতাই বলবো সেখানে তিনি দিয়েছেন, এবং সুচারুভাবে তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে যেতে হবে। একদিকে তারা এটি বলছেন, গতকাল মির্জা ফখরুল যে বক্তৃতা দিয়েছে এবং তারেক রহমান যেটি বলছেন, পরোক্ষভাবে তারা আবার চাপও তৈরি করছেন। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে মাত্র 1 মাস পরই এই ধরনের চাপ তৈরি করা কতখানি যুক্তিযুক্ত বা সমীচীন বলে মনে হচ্ছে? আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাইব। চাপও থাকবে, সহায়তাও থাকবে, দুইটাই চলছে সমানভাবে। আমরা গত 3 তারিখে আমরা গিয়েছিলাম, প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদেরকে ডেকেছিলেন। তো সেখানে উনি জানতে চেয়েছিলেন যে মানে জনগণ কিভাবে চাচ্ছে, যৌক্তিক সময় কতখানি, মানে মানুষ যতদিন চাইবে ততদিনই আমরা থাকবো। আবার এখানে একটা কথা এসছে যে কোনো একটা রাজনৈতিক দল নাকি বলেছে যে আপনারা অনন্তকাল থাকেন। তো নানান ধরনের কথাবার্তা আছে, কিন্তু তো এখন তারা 1 মাসের সামান্য কিছু বেশি সময় তাদের এই পরিধিটা হয়েছে, এর মধ্যে তো খুব বড় কিছু আশা করাটা ঠিক না, একটু গুছিয়ে নিচ্ছে। কবি হাসান ভাই, আপনার টেলিফোনটি সম্ভবত বাজছে, আপনি সেটিকে একটু সাইলেন্ট করে নিতে পারেন, তারপর আমরা আলোচনায় আসি আবারও। জি, আমরা যে আলোচনাটিতে ছিলাম আপনি বলছিলেন যে এই যে একই সঙ্গে সহযোগিতা এবং একই সঙ্গে আবার চাপ তৈরি, সেই জায়গাটি নিয়ে বলছি না। এখন যে ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে অভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু একটা আমাদের জন্য নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করে দিয়েছে। এখন যদি আমরা এই সরকারকে ব্যর্থ করে দিই তাহলে কিন্তু হয়তো আমরা আরও দীর্ঘ সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, এমন সুযোগ হয়তো নাও পেতে পারি আমরা। এর থেকে বড় স্বৈরাচার যেটাকে আমরা হটিয়েছি তার থেকে বড় স্বৈরাচারও তো এসে যেতে পারে, সেই আশঙ্কাটা আছে। ফলে একটা অন্তর্বর্তী সরকারকে একটা ক্ষেত্র তৈরি করে দিতে হবে যেখানে সবার আমার অংশগ্রহণ। আপনার ফোনটিকে সাইলেন্ট করে নিতে পারেন, তার করেছিলাম। জি, আমরা ততক্ষণে আপনি ফোনটি সাইলেন্ট করুন। আমরা আবু আলম শহীদ খান আপনার কাছে বরং আলোচনায় ফিরি। আবু আলম শহীদ খান, এই বিষয়টি নিয়ে আসলে আপনার কাছে জানতে চাইব যে এই চাপ এবং একই সঙ্গে আবার তাদের যে সহযোগিতা করার বিষয়টি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, আমি বিষয়টাকে দেখি সহযোগিতা করাটা হলো গুরুত্বপূর্ণ। আপনি চাপ দিবেন কিনা সেটা তো আপনি চিন্তা করে দেখতে পারেন। আসলে চাপ দেওয়ার তো কিছু নাই, কারণ আপনি এই সরকার তো গঠিত হয়েছে একটা ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং ছাত্র জনতার জনমতের ভিত্তিতেই কিন্তু সেটি সরকার। হ্যাঁ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হওয়া মানে তো জনমত পক্ষে ছিল, যে কারণে সাবেক প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তাই না? তো স্বৈরাচারের পতন হয়েছে এরকমটাই অনেকে বলেন। তো আপনি সেখানে সরকারকে সুযোগ দিতে হবে। সরকারের তাহলে সরকার গঠিত হয়েছে, সরকার তো কতগুলো ফোকাস আছে, বা সরকারের কাছে জনগণের ছাত্র জনতার কিছু চাওয়া আছে, আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে। তো আমরা যদি স্বপ্নটাকে দেখি, ৭১ মুক্তিযুদ্ধেরও একটা স্বপ্ন ছিল, ৯০ গণ অভ্যুত্থানের একটা স্বপ্ন ছিল, এবং ২৪ গণ অভ্যুত্থানেরও স্বপ্ন আছে। স্বপ্নগুলোকে কিন্তু আমি একই সূত্রে বাধা দেখি। যেমন ধরেন একটা মানবিক বাংলাদেশ, এখনকার স্বপ্ন একটা বৈষম্যহীন বাংলাদেশ, সবসময় ছিল এটা আছে না? বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, কল্যাণমুখী বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই যে 5টা বললাম, আরও হয়তো 2-1টা যোগ করা যেতে পারে। তাহলে এই স্বপ্ন কিন্তু মানুষ দেখেছিল, এই জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। এই স্বপ্ন মানুষ দেখেছিল, এই জন্য ৯০ গণ অভ্যুত্থান হয়েছিল। এই স্বপ্নই পরিপূরণ হয়নি, বা এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, এই জন্য ২৪ গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং এই স্বপ্ন কেন বাস্তবায়ন হয়নি সেটা আলোচনা করতে হবে, এবং আলোচনা হয়েছে। আলোচনার মধ্য দিয়ে যেটা বেরিয়ে আসছে সেটা হলো, মোদ্দা কথা হলো রাষ্ট্রযন্ত্রের সংস্কার করতে হবে, রাষ্ট্রের সংস্কার করতে হবে। আমাদের প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, যে সাংবিধানিক বডিগুলো আছে সেগুলো, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান, সব
ক্ষেত্রে একটা বড় ধরনের সংস্কার করতে হবে। এবং এই সংস্কারটা আবার যদি ফিরে যাই, মুক্তিযুদ্ধের পর থেকে যতগুলো সরকার গঠিত হয়েছে এই সংস্কারটা গুরুত্বপূর্ণ মনে করে কেউ করার চেষ্টা করে নাই। কিছু করেননি এমন না, বাট যেটা প্রয়োজন ছিল মৌলিক সংস্কার সেটা করা হয়নি। এবং এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংস্কার করতে হবে, কারণ আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে পরিচালিত হয় সেখানে গণতন্ত্র কতটুকু প্র্যাকটিস হয়, তারা কিভাবে নেতা নির্বাচন করেন, তাদের গঠনতন্ত্রটা কেমন আছে, তাদের তৃণমূল পর্যায়ে নেতা নির্বাচনের প্রক্রিয়া কী, তারা কিভাবে পার্লামেন্ট নির্বাচন করেন, নির্বাচনে মনোনয়ন দেন, সব কিছু মিলে তাদেরও কিছু সংস্কার করার বিষয় আছে। তো দুই ধরনের সংস্কার, একটা রাষ্ট্র করবে, যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা রাষ্ট্রযন্ত্রের সংস্কার করবে, পলিটিক্যাল পার্টি পাশাপাশি তাদের আত্মশুদ্ধি করবে, আত্মসমালোচনা করবে। আপনি যেমনটা বলছিলেন যে তারেক জি একটা ভাষণ দিয়েছেন আজকে, উনি বলেছেন যে তারা এই সরকারকে সহযোগিতা করবেন এবং তারা খুব তাড়াহুড়ো করতে চান না, এরকম কিছু হয়তো বলে থাকতে পারেন। বাট শেষ তারাও বলছেন যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ব্যর্থ হতে দেওয়া, এটা ডক্টর ইউনূস সাহেব তো পরিষ্কারভাবে বলেছেন। এটা একটা সুযোগ, এই সুযোগ জনগণ দিয়েছে, এই সুযোগ হেলায় হারানো যাবে না। আমরা যদি এই সুযোগের সদ্ব্যবহার করতে না পারি তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আবার তারেক রহমান বলছেন যে এই জনসম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র বা সংস্কার কোনো কিছু টেকসই হয় না। তার মানে কি উনি বলতে চাচ্ছেন এরকম যে জনসম্পৃক্ততা নেই এই অন্তর্বর্তী সরকারের? তেমন না, আমার মনে হয় না উনি এটা মেন করেছেন, কারণ উনি জানেন যে এই সরকারের পেছনে জনগণের সমর্থন। কিন্তু আবার পরোক্ষভাবে বলছেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। এটা ঠিক আছে যে মানুষ যতদিন চাইবে ততদিন থাকবো, মানুষ যতদিন চাইবে, কোট আনকোট। কারণ মানুষ যতদিন চাইবে বুঝবো কিভাবে? দিন শেষে জনগণকে সুযোগ দিতে হবে, তাদের ভোটের সুযোগ দিতে হবে। সুতরাং দিন শেষে জনগণের সরকার একটা হবে গণতন্ত্রের মধ্য দিয়ে। বাট সেই গণতন্ত্রের চর্চার জন্য একটা অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, উৎসবমুখর একটা নির্বাচন যেখানে সকল মানুষ ভোট দিতে পারবে, সেরকম একটা পরিবেশ সৃষ্টি না করলে তো আবার মানুষের সেই ভোটের আস্থাটা ফিরে আসবে না। ভোটের দিকে আমরা যদি চলে যাই তাহলে ভোটটা কীরকম হবে এটা তো আমরা জানি না। সুতরাং আমরা আগের ভোট দেখেছি, আমরা আগের মতো ভোট করতে চাই না, রাতের বেলা ভোট করতে চাই না, আমরা আমি তুমি ডামির ভোট করতে চাই না, অথবা আমরা একবারে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হোক আমরা চাই না, আমরা মাগুরা নির্বাচন চাই না, একটা নির্বাচন বাট চাই না। আমরা ভোটের ব্যাপারে আমাদের অনেক কিছু না চাওয়া আছে, সেই না চাওয়াগুলো আলাপ আলোচনা করে, ডিবেট করে, ডিসকাশন করে ঠিক করতে হবে আমরা কি চাই কি চাই না, এবং সেটা করার জন্য পরিবেশটা কীভাবে তৈরি হবে। জি, আমরা কবি হাসান হাফিজ আপনার কাছে আবারও আসতে চাই। এই একই বিষয়ে আপনি যেটি বলছিলেন, আমরা আংশিক অবস্থায় ছিলাম। একটা ক্ষেত্র তৈরি করতে হবে, সেই ক্ষেত্রটা তৈরি করার জন্য তাদেরকে 1 মাস সময় দিয়ে তো এখনই কিছু প্রত্যাশা তৈরি করাটা ঠিক না। আকাশ প্রতিম যদি আমরা তাদের কাছ থেকে চাই তাহলে সেটা একটা অবাস্তব জিনিস হবে, তাই না? এত বছরের জঞ্জাল, এখানে কত বডির মধ্যে সংস্কার করতে হবে, বিচার বিভাগে করতে হবে, পুলিশে করতে হবে, জনপ্রশাসনে করতে হবে, শিক্ষা ব্যবস্থায় করতে হবে, আমলাতন্ত্রে করতে হবে, সব ক্ষেত্রে কিন্তু একটা সংস্কার করতে হবে, ভোটাধিকার করতে হবে। নির্বাচন কমিশন নেই, সেটা পুনর্গঠন করতে হবে, ভোটার আইডি কার্ড, ভোটার তালিকা সেটা সংশোধন করতে হবে, আপডেটেড করতে হবে, এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে যেটা স্বচ্ছতা থাকবে, সবার ভোটাধিকার নিশ্চিত হবে, রাতের ভোট হবে না, কোনোভাবেই হবে না। একটা আমরা চাই যে জনপ্রতিনিধিত্বমূলক, সত্যিকারের জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে, তারা জন আকাঙ্ক্ষা পূরণ করবে, সেই প্রত্যাশা পূরণ করবে। এই সরকার তো একটা পোস্ট অফিসের মতো, মাঝখানের একটা ইন্টারমিডিয়ারি একটা ব্যবস্থা। তো তারা কিন্তু রোডম্যাপ দিয়েছে, এর মধ্যে বলেছে যে 6টা যে সংস্কার কমিশন করেছে আরও করবে, সেটা তারা বলেছে 3 মাসের মধ্যে এটা তারা রিপোর্ট দেবে, তারপরে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ করবে, তখন একটা নির্বাচনের দিকে আমরা তখন একটা হয়তো রূপরেখা একটা পাবো, পথরেখা পাবো, তখন আশা করা যাবে। এখন আমরা 1 মাসের মধ্যেই কেন আমরা এটা আশা করছি এবং চাপই বা কেন দিচ্ছি, সেটা তো ঠিক নয়। এবং এটা তারেক রহমান যথার্থই কিন্তু ভাষাটা বুঝতে পেরেছে, ছাত্র জনতা কি চায় তাদের ভাষাটা বুঝতে পারেনি বলেই আগের সরকার পতিত হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং আপনি দেখবেন যে এখনও কিন্তু ষড়যন্ত্র বিদ্যমান। আজকেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে হ্যাঁ, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং আমরা তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আবার এর মধ্যে হাসিনার ভারতে অবস্থান কিন্তু 45 দিন পার হয়ে গেছে। আজকে আমাদের দেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোন স্ট্যাটাসে হাসিনা সেখানে অবস্থান করছেন সেটা আমরা জানি না। তো এগুলি ক্লিয়ার করতে হবে। এবং সীমান্তে হত্যা বন্ধ হয়নি, খুবই আনফর্চুনেট এবং অগ্রহণযোগ্য সেগুলি।
চীনের সঙ্গে ভারতের সীমান্ত আছে, সেখানে তো হত্যার ঘটনা আমরা শুনি না। বাংলাদেশকে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সেটা আমাদের 4 কোটি তরুণ অতন্দ্র প্রহরীর মতো সার্বভৌমত্বের প্রহরী হিসাবে তারা এটাকে রক্ষা করছে দেশকে, এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী রক্তপাত এড়িয়েছে এবং তারা গৃহযুদ্ধ থেকে দেশকে বাঁচিয়েছে, সেই ক্রেডিট তো তাদেরকে দিতে হবে। দেশটা তো সবাই মিলে যদি কাজ করি আমরা। আজকেও আমাদের জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে আমাদের একটা বৈঠক ছিল, সেখানে আমরা বলেছি, তিনিও বলেছেন যে একটু সময় আমাদেরকে দিতে হবে, আমরা কাজ করছি। তো ফলে এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কোনোভাবেই। তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে সবাইকে বুঝতে হবে, রাজনীতির ক্ষেত্রে সংস্কার আনতে হবে। আমি তথ্য উপদেষ্টাকে আমি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে বলেছি যে আপনাদের 20-25 জন উপদেষ্টার কাছ থেকে তো এত চাপ দেওয়াটা ঠিক না, আপনারা তো সব সাফ করতে পারবেন না। প্রত্যেকটা ব্যক্তি মানুষের যার যার অবস্থান থেকে নিজেদেরকে সংস্কার করতে হবে, মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, বৈষম্যমূলক এক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সেইটা যদি আমরা করতে পারি তাহলেই সামগ্রিক একটা কল্যাণের আশা আমরা করতে পারি। নিশ্চয়ই। আমরা আবু আলম শহীদ খান আপনার কাছে আরেকবার আসতে চাই। সংস্কার যেহেতু একটি চলমান প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেটি যে সরকারই থাকুক না কেন, কারণ আমরা দেখেছি বিএনপিও 31 দফা দিয়েছিল, 31 দফার কথা বলেছে। সেখানে আসলে এই বিষয়টি নিয়ে অনেক জায়গায় ডিবেট হচ্ছে আবু আলম শহীদ খান, যে এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়াটা আসলে কতদিন, সেটির কোনো সুনির্দিষ্ট রূপরেখা আসলে থাকা উচিত কিনা। কেননা ওই যেটি বলছিলেন যে জনগণই ঠিক করবেন কতদিন থাকবেন, সেই জায়গায় এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে, এই ধরনের কিছু মনে হয় কিনা? এই 40 দিনের মধ্যে আসলে এরকম কনক্লুশন করা যাবে না। সংস্কারের যে রূপরেখা দিয়েছেন তারা, মানে একটা তো আমরা পেয়েছি, 6টা কমিশনের প্রধান কে হবেন সেটা তারা ঠিক করেছেন, এবং 1 অক্টোবরে আমরা এটার পূর্ণাঙ্গ রূপটা দেখতে পারবো, এবং তাদের কাছে 3 মাস সময় দেওয়া হয়েছে। সো মানে 3 মাস কিন্তু কোনো সংস্কার কমিশনের জন্য এনাফ টাইম না। তারপর তারা 3 মাস ঠিক করেছেন, মানে জেনে বুঝেই করেছেন। তারপরে আর 3 মাস হলো আলাপ আলোচনা, ডেলিভারেশন, ডিসকাশন, এবং এই 3 মাসের মধ্যে যে কোনো ডেলিভারেশন ডিসকাশন হবে না এমন তো নয়। যারা এইসব সংস্কারের যে কমিটি হবে যারা থাকবেন তারা নিশ্চয়ই অনেকের সাথে কথা বলবেন, কথাবার্তার মধ্যে দিয়ে তো জিনিসটা এগিয়ে যাবে, কোথায় সংস্কার করতে হবে, কি করতে হবে। এটা তো ওয়ার্ল্ড ব্যাংক কনসালটেন্সি না বা বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্সি না যে একটা কিছু দিলাম এবং তারা প্রফেশনাল ওয়েতে দেখে কনসালটেন্সি করে দিলেন। এই যা সংস্কার করতে হবে এটার একটা রাজনৈতিক বিষয়, কিন্তু প্রতিটাই রাজনৈতিক বিষয়। প্রশাসন সংস্কার বলেন, আপনার পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, এগুলো কিন্তু রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক ইস্যু এই জন্য যে আপনি প্রশাসনকে যদি রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের জন্য দলান্ধ করে ফেলেন, পুলিশকে যদি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে শুরু করেন, বিচার বিভাগ যদি আপনার কথা মতো রায় দিতে থাকে, তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জায়গাতে আপনার অনেক কিছু আলাপ আলোচনার দরকার আছে, অনেক কিছু ঠিক করার দরকার আছে। তো 6 মাস বড় বেশি সময় না, 6 মাস তো আমরা দিতেই পারি এবং 6 মাস দেওয়াই উচিত, হয়তো আর একটু বেশি সময় লাগবে। সো আমার কাছে মনে হয় যে এই সরকারকে জনগণ 1000 দিন সময় নিঃসন্দেহে দিতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না। তার মানে প্রায় 1000 দিন, 3 বছর, প্রায় 3 বছর বললে বছর শুনলে হঠাৎ করে ভ্রু কুচকে যাবে অনেকের, এই জন্য আমি দিন বলি। 1000 দিন, কেন 100টার বেশি কাজ আছে। তো এই কাজগুলো করে তারা, এবং তারপরে একটা রাজনৈতিক বন্দোবস্তের দরকার আছে। কারণ আমরা 111-এর যে সরকার ছিল সেখানে কিন্তু অনেকগুলো সংস্কার করা হয়েছিল, পরবর্তী সরকার এসে কিন্তু ওগুলো রাখে নেই। সুতরাং এখানে একটা রাজনৈতিক বন্দোবস্ত হতে হবে যে এই সংস্কারগুলো ভালো, এবং রাজনীতিবিদদের সাথে আলোচনা করেই এগুতে হবে। তো এই ভালো সংস্কারগুলো তারা কন্টিনিউ করবেন, কেননা এই চলমান প্রক্রিয়া, এবং তারা কন্টিনিউ করবেন এটার কিন্তু একটা মুচো লেখা বলবো না, বাট কমিটমেন্ট চাই। আমরা কমিটমেন্ট চাই, জনগণ হিসাবে কমিটমেন্ট চাই। কারণ রাজনৈতিক দল অনেক কমিটমেন্ট করে, তারা তো নির্বাচনের সময় ইশতেহার প্রকাশ করে, এটা করব সেটা করব, ওখানে উন্নত করব, দুর্নীতি একেবারে জিরোতে নিয়ে আসবো, প্রশাসনকে নিরপেক্ষ করে ফেলবো, আপনার ইলেকশন একেবারে সুপার ডুপার হবে আর কি, স্বচ্ছ, জবাবদিহিমূলক, উৎসব মুখর, সব কিছু তারা বলেন। প্রত্যেকের কমিটমেন্ট আছে, লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করব, নারীকে ক্ষমতায়িত করব, মানে আমি যদি বলতে থাকি এরকম 100টা আইটেম বলা যেতে পারে। তো এই যে তারা প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি রাখেন না, সেই জায়গায় কি হবে? সেই জায়গায় আমরা চাইব, নাগরিকরা নিশ্চয়ই চাইবে, ছাত্র জনতা চাইবে যে রাজনৈতিক দলগুলোকে সংস্কার নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলতে হবে। যেমন ধরেন বিএনপি কিন্তু 31 দফা একটা জিনিস বলছে যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। তো এটা কি লিখিত থাকবে, না এটা কি বাদ, নাকি এটা তারা করবেন, সেরকম কিন্তু একটা থাকতে হবে। শেখ হাসিনা তো বলেছেন তিনি রিটায়ারমেন্টে যাবেন 57 বছর হলে। তাহলে কথা কিন্তু অনেক রাজনীতিবিদদের কাছে আমরা শুনি, বাট পরে দেখা যায় যে ওখান থেকে তারা সরে আসেন, না আমার দল তো এখন চাচ্ছে যে আমি প্রধান
থাকি, খুব সহজে বলে দেয়া যায়, থাকি, তাহলে খুব সহজে বদলে যায়। তো এখানে বাংলাদেশ যে সুযোগ পেয়েছে সংস্কারের বা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার, সেই সুযোগ নষ্ট করার কোনো সুযোগ নাই, সুযোগ নষ্ট করার কোনো সুযোগ নাই। তাই আমরা চাইব সংস্কার যেগুলো হবে সেগুলোতে রাজনৈতিক দলের কমিটমেন্ট থাকতে হবে, বন্দোবস্তটাতে তাদের স্বাক্ষর থাকতে হবে। মিডিয়াতে এসে তারা বলতে পারেন যে হ্যাঁ আমরা এটা এগ্রি করি সকল জনগণের সামনে, তারপর জনগণ বুঝবে যে তারা কি করলেন কি করলেন না। নিঃসন্দেহে রাজনৈতিক দলের যেটি বলছিলেন যে তাদের সহযোগী মনোভাব এবং এই যে সংস্কারের সুযোগ যেটি আসলে জনগণ চাচ্ছে, জন আকাঙ্ক্ষার সেই সময়টা আসলে তাদেরকে দেয়, এবং 1000 দিন শুনে বিএনপি আসলে এটাকে কিভাবে নেবেন, সেটি তারা কতখানি ধৈর্য দেখাবেন সেটি আলাদা বিষয়। সেই প্রশ্ন আমার রয়েছে, আপনার কাছে করব। একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আমরা কথা বলছি সংস্কার প্রক্রিয়া কতটা জনসম্পৃক্ত, এই শিরোনামে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা আরও কথা বলবো একটা বিরতির পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। আজকে কথা বলছি সংস্কার প্রক্রিয়া কতটা জনসম্পৃক্ত, এই শিরোনামে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমাদের সাথে আছেন কবি হাসান হাফিজ, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আর একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনায় ছিলাম যে সংস্কার প্রক্রিয়া কতটা জনসম্পৃক্ত, আজকে তারেক রহমানের বক্তৃতা ধরে আমরা অনেকগুলো কথা বলছিলাম। এখন যদি একটু রাজনৈতিক দল হিসেবে বিএনপি অথবা অন্য যারা রাজনৈতিক দল, আমরা এই যে বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার কবে নির্বাচন দেবে, এক ধরনের চাপও তৈরি করছি পরোক্ষভাবে, কিন্তু রাজনৈতিক দলের সংস্কৃতি, রাজনৈতিক দলের প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর যে মনোজগতের পরিবর্তন, তাদের যে সার্বিকভাবে যে ধরনের ইতিবাচক পরিবর্তন প্রয়োজন, সেটি আসলে কতটা হচ্ছে বলে মনে করেন কবি হাসান হাফিজ? খুব প্রস্তুতি আছে বলে তো মনে হয় না, তারাও কিন্তু সেই শুরুর পর্যায়ে আছে, তাই না? এখন নতুন নতুন রাজনৈতিক দল নিবন্ধিত হচ্ছে, যেমন আজকে জোনায়েদ সাকির দল নিবন্ধন পেল, মাথাল মার্কা পেল। তো এরকম নির্বাচন কমিশন গঠন হতে হবে, একটা বিশাল একটা টাস্ক এই অন্তর্বর্তী সরকারের উপরে পড়েছে। ফলে আর আমরা অধৈর্য হয়ে যাচ্ছে, আমাদের তো সহিষ্ণুতার পরিচয় তো দিতে হবে, তাই না? তো তাদেরকে সাফিসিয়েন্ট কাজ না দিলে, সময় না দিলে তো হবে না কিছুই। আচ্ছা, আমরা আবু আলম শহীদ খান, আপনি কি একটু বলবেন যে এই মানে যে এই যে দল গঠন, তাদেরও তো আসলে একটা মানে সংস্কার সময় প্রয়োজন, কিন্তু পরোক্ষভাবে আমরা দেখছি যে তারা চাইলে কিন্তু সরকারকে অনেক বেশি সহযোগিতা, তাদেরকে আরেক সংস্কারের যে আমাদের সুযোগটি আপনি এসছে বললেন, সেই সুযোগটিকে কিন্তু ইতিবাচকভাবে নিতে পারে, যেটি দীর্ঘমেয়াদে আসলে রাজনৈতিক দলের ভবিষ্যৎ চলবার ক্ষেত্রে আরও বেশি সহজ হবে। সেই জায়গাটি আমরা কিন্তু খুব কি মনে হচ্ছে যে ইতিবাচক মনোভাব, সহযোগী মনোভাব দেখাচ্ছি? আমার তো মনে হয় যে সহযোগী মনোভাব আছে এবং তাদের ইতিবাচক মনোভাব। বাট এখানে ধরেন যে রাজনৈতিক দলগুলো তো অনেক কিছু বিবেচনা করতে হয়, তাদের রাজনীতি, তাদের সংগঠন কিভাবে চলবে, তারা কিভাবে সংগঠনকে গুছিয়ে আনবেন। আপনাকে এটাও মনে রাখতে হবে যে জনগণ, মানুষ, তরুণ বা নাগরিকরা আপনার গত 3টা নির্বাচনে ভোট দিতে পারেননি, সুতরাং তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছেন। এটাও তো রাজনৈতিক দলেরা ভাবতে পারেন, ভাবার মধ্যে কিন্তু কোনো অন্য চিন্তা নেই। আপনি 1/11-এর কথাও রাজনৈতিক দলের মাথায় থাকতে পারে। আবার এই তরুণরা কিন্তু টিপিক্যাল রাজনীতি চান না, তারা কিন্তু একটা আধুনিক রাজনীতি, সেটাই বলছি, তার মাথায় 1/11-ও থাকতে পারে যে 1/11-এর সময় রাজনৈতিক দলগুলোকে -2 ফর্মুলা দিয়ে কিভাবে কি করা হয়েছিল। মাথায় বিরাজনীতিকরণ একটা চিন্তা যেটা আলাপ আলোচনায় আছে, ওই যে আপনি বললেন যে তরুণরা এই ধরনের রাজনীতি চায় না, তো তরুণরা কি ধরনের রাজনীতি চায় এটা তো আমরা এখনো স্পষ্ট না। কি রাজনীতি চায় এটা করতে হলে কিন্তু রাজনৈতিক দল করতে হবে, নির্বাচনে যেতে হবে, মার্কা লাগবে, তাই না? আমি এই রাজনীতি চাই না, এটা তো কোনো ফাইনাল কথা হতে পারে না। কিন্তু তরুণরা যেটা চাই সেটা তো আমরা জানি, আমাদের বাংলাদেশে যে চর্চা হয়ে এসছে সেটি তো নিশ্চয়ই কাম্য নয়। আমরা নাগরিকরা, তরুণরা, ছাত্র সমাজ কেউই আমরা স্বৈরাচারী শাসন চাই না, বৈষম্য চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা মানবিক বাংলাদেশ চাই, কথা তো একদম ক্লিয়ার। তো এই যে আমাদের, এবং যে কারণে এই তরুণরা রাজপথে, এই চাওয়াটা ট্রান্সলেট হবে কিভাবে? এই চাওয়াটা ট্রান্সলেট হবে কিন্তু ভোটের মধ্য দিয়ে। সো আমি যখন 1000 দিন বললাম, আপনি একটু অবাক হয়ে গেছিলেন, এতদিন কেন সময় দিতে হবে? তো আমরা আলাপ আলোচনা করি যে 1000 দিনের জায়গায় আমরা 700 দিনে করতে পারি কিনা বা 600 দিনে করতে পারি কিনা, এটা আলোচনা হচ্ছে। সেখানেও যদি আমি সহযোগিতা তাদের করে আলোচনা করে, তাহলে এটা এখন কিন্তু যে পরিবেশ, তাতে হলো সব বিষয় নিয়ে ডিসকাশনের সুযোগ আছে। হাসান হাফিজরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, সেখানে কিন্তু খোলামেলা আলোচনা হয়েছে এবং সেখানে সাংবাদিক মানে সম্পাদকগণ তারা কিন্তু 2 বছর 3 বছর এরকম একটা সময় নিয়ে আলোচনা করেছেন, তাই না? তো এটা নিয়ে আরও অনেকের সাথে আলোচনা হতে পারে, বিএনপির সাথে, অন্যান্য রাজনৈতিক দল। দেশে তো বোধহয় 50-এর অধিক এখন নিবন্ধিত রাজনৈতিক দল।
সো সকলের সাথে আলোচনা হতে পারে, বাট আপনার তো এই যে ভারটা চিন্তা করতে হবে কার কত জনসমর্থন আছে। আপনি যদি ওইভাবে দেখেন তাহলে তো জনসমর্থনের অঙ্কটা হিসাব করে দেখতে হবে। জনসমর্থনের অঙ্কটা চেঞ্জও হতে পারে। আমাদের কাছে এখন কি আছে, আমাদের কাছে 2008-এর একটা নির্বাচন আছে, যে নির্বাচনটা মোটামুটি ভালো হয়েছিল, সেখানে কে কত ভোট পেয়েছিল, পার্সেন্টেজ অফ ভোট কী ছিল, এগুলো আমরা জানি। তো ভবিষ্যতে তরুণরা যদি কোনো রাজনৈতিক দল করতে চান, একটা তৃতীয় ধারার সূচনা যদি করতে চান, শতফুল ফুটতে দাও, এটা মাও সেতুং বলেছিল, বাট গণতন্ত্রের কথা, শতফুল ফুটতে দাও। এখন তারপরে ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত হতে পারে, সুতরাং আগে ফুল ফুটুক, দেখি আমরা কার কী আছে, কার কী বক্তব্য আছে, জনগণের কাছে বক্তব্যগুলো যাক, নিয়ে যান তারা, তারপর জনগণ ঠিক করবে যে কাকে তারা উপযুক্ত মনে করবেন দেশটা পরিচালনার জন্য। এখন অন্তর্বর্তীকালীন সরকারকে উপযুক্ত মনে করেছে, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার কিন্তু একটা পার্মানেন্ট সরকার না, সেটা আমরা সবাই জানি, বাট তার একটা মেয়াদ আছে। কত মেয়াদ পর্যন্ত থাকলে ওনারা কিছু মৌলিক কাজ করে যেতে পারবেন, সেটা ঠিক করে আমরা আলাপ আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাব, এতে কোনো অসুবিধা আমি দেখি না। জি, হাসান হাফিজ, আপনার কাছে জানতে চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে ধরনের সংস্কার কর্মসূচিগুলো হাতে নিয়েছে, কমিশন গঠন করছে, সেই উদ্যোগগুলোকে আপনার একজন সম্পাদক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আসলে কতটুকু বিচক্ষণ এবং কতটা সুচারু মনে হচ্ছে? এটা তো এখনো কমিটিটাই ফর্ম হয়নি। এটা 31 তারিখের মধ্যে তারা তাদের কমিটিটা ফর্ম করবে, এবং 3 মাস তারা সময় নিয়েছে। তো এইটা তো আপাতত দেখা, যে ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে সেটা তো অ্যাপারেন্টলি ভালোই মনে হচ্ছে, এবং তাদের দক্ষতা, যোগ্যতা, উপদেষ্টাদের প্রায় সবারই, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তাই না? তাদের দূরদর্শিতা, পরিপক্কতা, বিচক্ষণতা, দেশপ্রেম, কমিটমেন্ট, সেগুলির ক্ষেত্রে তো কোনো প্রশ্ন নেই। সুতরাং আমরা একটু আশা করি, তাদেরকে একটু সময়ও দিই, তাই না? তখন দেখা যাবে। অলরেডি তো সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি একটা ভোটার লিস্ট একটা আপডেট করতে হলে তো একটু সময় লাগবে, এটা আপনি 7 দিনে পারবেন না, 1 মাসে পারবেন না। অনেকে মারা গেছে, অনেক নতুন ভোটার ইনক্লুডেড হবে, তাই না? একটা ভোটার লিস্ট যদি সঠিকভাবে আপনি না করতে পারেন, নির্বাচনটা অত স্বচ্ছ হবে না, তাই না? আগে তো এরকম কারচুপি হয়েছে, আপনি ভোট দিতে গেছেন, আপনার ভোট নেওয়া হয়ে গেছে আগেই, তাই না? রাতের বেলা ভোট হয়ে গেছে। তো সেগুলি তো চেঞ্জ করতে গেলে আপনি তো 2 মাসের মধ্যে আপনি আশা করতে পারবেন না, 6 মাসের মধ্যে আশা করতে পারবেন না। সময়টা দিই তাদেরকে, তাই না? সব দলই তো সময় দিতে চাচ্ছে। তো আমরা এত অধৈর্য হয়ে যাচ্ছি কেন? তারা একটা কাজটা করুক, একটা ক্ষেত্রটা তৈরি করে দিক, তারপরে একটা নির্বাচিত সরকারের হাতে তারা ক্ষমতা দিয়ে যাবে, এবং সেই সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সবসময় এটা চলবে। এক সময় 3 বছর পরে একটা উপযোগিতা অন্যরকম হবে, চাহিদা অন্যরকম হবে, সেই অনুযায়ী সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে হবে। এখনই কিন্তু আমরা 3 বছর পরে কি হবে এটা আমরা এখনই বলতে পারছি না। কি পরিস্থিতি হবে, জিওপলিটিক্যাল ব্যাপার আছে, আঞ্চলিক রাজনীতির ব্যাপার আছে, বিশ্ব রাজনীতির একটা অভিঘাত আছে, অনেক কিছু ফ্যাক্টর এখানে কিন্তু কাজ করে। সেগুলি অনুযায়ী আমরা এগিয়ে যাব। লেটস ওয়েট। নিশ্চয়ই, একটু ধৈর্যের পরিচয়। আবুল আলম শহীদ খান, একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা যে ধরনের রাজনীতির কথা বলছি, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে যেটি দেখতে পাচ্ছি, কোথাও কোথাও এক ধরনের ছন্দ পতনের ঘটনা ঘটছে, যেমন জনপ্রশাসনে আমরা অস্থিরতা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা নিয়ে এক ধরনের হতাশা, ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আস্থা নিয়ে উদ্বেগের জায়গা। সেই জায়গাগুলোতে আসলে অগ্রাধিকারমূলক যে ধরনের পদক্ষেপগুলো আসা উচিত, সেটি আসছে কিনা, অথবা সেটি আসলে কিভাবে আসতে পারে? আমাদের কি কোথাও প্রশাসনিক কাঠামোটা গোছানোর ক্ষেত্রে কি অনেক দেরি হয়ে যাচ্ছে, এরকম মনে করেন কিনা? প্রথমত হলো এটাকে দেখতে হবে যে কি পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে। 5ই আগস্ট বেলা 2:30-টার আগে আমরা অনেকেই অনেক কিছু জানতাম না। ইভেন প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, উনি কি জানতেন ওনাকে দেশ ত্যাগ করতে হবে? মনে হয় না, আমার ধারণা। আমাদের সেনাবাহিনী প্রধান কি জানতেন তাকে অনেক দলকে নিয়ে কথা বলতে হবে বলে একটা জিনিস ঠিক করতে হবে? ডক্টর ইউনূস কি জানতেন তাকে এসে দায়িত্ব নিতে হবে? বা এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারাও জানতেন না, তারা নিজেরা বলছেন, বাট এটা আমরা ধারণা করতে পারি। সো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, দে ওয়ার নট প্রিপেয়ার্ড অন 7th ইভেন। 7ই আগস্ট রাতের বেলা তো আপনার তাদের শপথ গ্রহণ হয়েছে, তার আগ পর্যন্ত তারা কেউ জানতেন না কে কোথায় যাবেন, কি করবেন। সুতরাং এটা একটা টিম বিল্ডিংয়ের ব্যাপার, টিম বিল্ডিংটা করা হচ্ছে।
ওই যে না জানা, যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতো, সংবিধানের মাধ্যমে যদি পাওয়ার ট্রান্সফার হতো, পিসফুল পাওয়ার ট্রান্সফার, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কে হবেন, কারা কারা আসতে পারেন, এগুলো নিয়ে আগেই আপনি আলোচনা হতে পারতো এবং তারা সবগুলোই একটা প্রিপারেশন নিতে পারেন। সো সেই প্রিপারেশনটা নেই। আর আরেকটা বড় ঘটনা ঘটেছে, যেটা আপনি বলছেন প্রশাসন, পুলিশে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে পুলিশে। 164 বছরের ইতিহাসে 1861 সালের পরে পুলিশের উপর যে আক্রমণ বা পুলিশের উপর যে ক্ষুব্ধতা বা ক্ষোভ, সেটা কিন্তু এইভাবে প্রকাশিত হয়নি। আমি এটা মনে করি যে মানুষ ক্ষুব্ধ ছিল, জনগণ ক্ষুব্ধ ছিল, ছাত্র জনতা ক্ষুব্ধ ছিল তাদের এই ট্রিগার হ্যাপি এবং এই গোলাগুলি থেকে। বাট পুলিশ স্টেশনে যে আগুন লাগিয়ে সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে দেওয়া এবং পুলিশের অস্ত্র ছিনতাই না, কাম্য না, এগুলো করছে দুষ্কৃতিকারীরা, পরিষ্কার। ছাত্ররা এই অস্ত্র নিয়ে যাবে, যদি নিয়ে যেত তাহলে কিন্তু এতদিন সব অস্ত্র জমা পড়ে যেত, যদি নিত। সুতরাং আমি মনে করি এটা দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে। সেই দুষ্কৃতিকারীদের মোকাবিলা করতে হবে, পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে, বাট ইট উইল টেক সাম টাইম। নিশ্চয়ই আমরা আরো আলোচনা করবো, আরেকটা ছোট্ট বিরতি নিবার সময় আছে। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আমরা কথা বলছি সংস্কার প্রক্রিয়া কতটা জনসম্পৃক্ত, এই শিরোনামে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আমরা কথা বলছি সংস্কার প্রক্রিয়া কতটা জনসম্পৃক্ত। আমাদের সঙ্গে রয়েছেন কবি হাসান হাফিজ, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আমাদের সঙ্গে রয়েছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব। আরও একবার দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে, সংক্ষেপে জানতে চাইব হাসান হাফিজ, আপনার কাছে যদি জিজ্ঞেস করি, এই মুহূর্তে আসলে আমরা যে আলোচনা করছিলাম, অনেক রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, ব্যবসায়ীদের আমরা দেখছি পোশাক খাতে অস্থিরতা রয়েছে। সব মিলিয়ে এত কিছুর মধ্যেও এই যে তাদের যে সংস্কার উদ্যোগ, সেটি আসলে জনসম্পৃক্ত করা নিয়ে আজকের যে তারেক রহমানের বক্তৃতা, সেখানে আসলে নিঃসন্দেহে তারা জনমতের ভিত্তিতেই একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এবং এই উদ্যোগগুলোকে সত্যিকার অর্থে জনসম্পৃক্ত বলবেন কিনা, আপনার কাছে কি মনে হয়? এবং সেটিকে আসলে সরকারের এই মুহূর্তে কতটা কৌশলের সাথে রাজনৈতিক দলকে সাথে নিয়ে যেভাবে করা দরকার, সে বিষয়ে আপনার কাছ থেকে পরামর্শ জানতে চাইছি। সেটা তো তারা সাধ্যমতো চেষ্টা করছে সবাইকে সম্পৃক্ত করার জন্য এবং গুণগত পরিবর্তন আসছে। আপনি দেখবেন যে তারা সবার মতামত নেওয়ার চেষ্টা করছে এবং দাবি দেওয়ার ক্ষেত্রে তারা সহিষ্ণুতারও পরিচয় দিচ্ছে। যেই অস্থিরতা তৈরি করা হচ্ছে, একটা স্বৈরাচারী সরকার থাকলে সেখানে একটা স্টিম রোলার চালিয়ে দিত, কিন্তু তারা কিন্তু অনেক সহিষ্ণুতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, মমতার সঙ্গে তাদের দাবি দেওয়া বিচার বিবেচনা করছে এবং সাধ্যমতো সেটা পূরণ করারও চেষ্টা করছে। কিছু কিছু করেছেও রাতারাতি। তাদের হাতে তো কোনো ম্যাজিক নেই যে একটা সমস্যার সমাধান এক রাত্রের মধ্যে করে ফেলবে। প্রধান উপদেষ্টা কিন্তু একটা কথা বলেছেন, আপনি দেখবেন যে আপনারা যার যার দাবি দেওয়া আছে, সমস্ত দাবি দেওয়া আমাদের কাছে লিখিতভাবে দেন, আমাদেরকে ঘেরাও করে আমাদেরকে কাজে ব্যাঘাত করবেন না। তো এই বক্তব্য কিন্তু আমরা অতীতের কোনো সরকারের কাছ থেকে পাইনি। আমাদের রাজনীতি যারা করেন তাদেরকে কিন্তু এই শিক্ষাগুলি নিতে হবে। ভবিষ্যতে কিন্তু এই মানসিকতাটাকেই লালন করতে হবে এবং বিকশিত করতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চাটা এবং সহিষ্ণুতার চর্চাটা, পরমত সহিষ্ণুতার চর্চাটা, যেটা আমাদের দেশে ছিল না, একদলীয় শাসনের কারণে মানে বাকরুদ্ধ করে ফেলা হয়েছিল, শ্বাসরুদ্ধ করা হয়েছিল, গণমাধ্যমকে গলা টিপে হত্যা করা হয়েছিল, কোনো কথা বলা যেত। এখন আমরা টকশোতেও যে কথা বলতে পারছি, রাস্তায় যেরকম আমরা আন্দোলন করতে পারছি, সবাই কিন্তু দাবির চাপটা তাদের উপরে দিচ্ছে। সেটা কতখানি যৌক্তিক হচ্ছে? আমার মনে হয় অতটা যৌক্তিক হচ্ছে না। তাদের একটু সময় দিতে হবে। তারা কিন্তু খুবই অস্থায়ী একটা সময় নিয়ে এসছে। এই কাজগুলো নির্বাচিত সরকারকে করতে হবে এবং এই পরম্পরাটা কিন্তু বহমান থাকতে হবে। আস্তে আস্তে সব ক্ষেত্রেই কিন্তু সমস্যার সমাধান, আইন শৃঙ্খলা অনেকখানি তারা ট্যাকেল করতে পেরেছে। ইকোনমিক যে ক্রাইসিস আছে সেগুলি আমরা অনেক প্রতিশ্রুতিও পেয়েছি এবং আপনি দেখবেন আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা অনেক কিন্তু এর মধ্যে কন্ট্রিবিউট করেছে, যেটা বন্ধ ছিল। তারা একটা আস্থা পেয়েছে, ফলে দেশে তারা অনেক টাকা পাঠাচ্ছে। তারা কিন্তু এত পরিশ্রম করে মানে মাথার ঘাম পায়ে ফেলে যে রোজগারটা করছে সেটা দেশে আসছে এবং আমাদের অর্থনীতি একটা ভিত্তির উপরে দাঁড়াচ্ছে। আস্তে আস্তে এটাও একটু সময় দিতে হবে। নিশ্চয়ই হতাশার তো আমি কারণ দেখি না, একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, ঘুরে দাঁড়াবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে শেষ করব। আপনার কাছে ওই একই বিষয়ে জানতে চাইব যে সংস্কার প্রক্রিয়ার যে জনসম্পৃক্ততা, সেটি নিয়ে তারেক রহমানের আজকের যে বক্তৃতা, এবং সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার আসলে চেষ্টা করছেন বলে মনে করেন কিনা যে তারা আসলে জনসম্পৃক্ততার মধ্য দিয়েই যে সংস্কার উদ্যোগগুলো নিয়েছে, সত্যিকারের যেটি বাস্তবায়ন করা গেলে সত্যিকারের অর্থেই সেটির দীর্ঘমেয়াদে আসলে জনগণ সুফল পাবেন?
হ্যাঁ, সংস্কার তো করতেই হবে এবং সংস্কার ছাড়া তো আর কোনো মানে বিকল্প পথ আমাদের নেই। সুতরাং এই সংস্কার প্রক্রিয়া যেগুলো নেওয়া হয়েছে এবং আরও কিছু কিছু সংস্কার যেখানে দরকার সেখানে তারা করবেন এবং তারা কাজটা শুরু করেছেন। এটা তো আরেকটু সময় লাগবে যে কীভাবে তারা করছেন, কি করছেন এটা আমরা জানতে পারবো। এখানে জনসম্পৃক্ততার জন্য আরও কিছু কাজ আছে, যেটা সরকারের তো কাজ শুধু একটা সংস্কার নিয়ে বসে থাকা না। সুতরাং আমাদের অন্যান্য জায়গায় কিন্তু চ্যালেঞ্জ আছে। আমাদের এই যে সর্বহারা মানুষেরা, নিম্নবিত্ত মানুষেরা, 12 কোটি মানুষ একটা চ্যালেঞ্জ লাইফ লিড করে। তাদের যে দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি এবং যেভাবে দাম বেড়ে গেছিল সব জিনিসের, সেটা তাদের জীবন মানকে কিন্তু অনেক নিচে নামিয়ে এনেছে। যে কারণে আপনি বিভিন্ন সেক্টরে, বন্যা, যে কারণে আপনি বিভিন্ন সেক্টরে একটা ক্ষোভ, দুঃখ, বেদনা, উষ্মা দেখতে পাচ্ছেন। তো সেই জায়গাগুলোতে কাজ করতে হবে, দ্রব্যমূল্য কমিয়ে আনা, মুদ্রাস্ফীতি কমিয়ে আনা এবং 10-12 কোটি মানুষের জীবন মানের কিছু পরিবর্তন এবং উন্নয়ন, সেখানেও হাত দিতে হবে। আমরা এখন একটা সংস্কার নিয়ে খুব কথা বলছি, কিন্তু ওই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মানদণ্ড যেটা আছে, বাংলাদেশের সাধারণ মানুষের যদি অর্থনৈতিক উন্নয়নটা না হয়, তাহলে কিন্তু জনগণ এটাকে ওইভাবে গ্রহণ করবে না। সেই কারণে জনগণের উন্নয়ন সাথে সংস্কার, রাষ্ট্রের মেরামত সবকিছু একসাথে করতে হবে। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে আমাদেরকে আজকের এই সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব যে এই যে সংস্কার সবাইকে সাথে নিয়ে আসলে সরকার করবেন এবং প্রকৃত অর্থে সেই সুফল পাবেন মানুষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো জেড এসআরএম ইনসাইড পলিটিক্স এখানে শেষ করছি। আগামী দিনে আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে, নতুন বিষয় নিয়ে।